অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে আলোচনায় অংশগ্রহণ করবেন না আমরা চলে গেছি না, এখন না। প্রথম আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ ফরিদুল ইসলাম। জনাব শেখ ফরিদুল ইসলাম, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি আরো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপসহীন দেশনেত্রী, দেশমাতা, আমাদের আন্দোলন সংগ্রামের প্রেরণা উৎস মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ৩ মোংলা রামপালের সর্বস্তরের জনগণকে, যারা দীর্ঘ ৩৪ বছর পর একটি পরিবারের বাইরে এসে আমাকে নির্বাচিত করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা বাগেরহাট জেলায় বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও বা জান্নাতের বায়বীয় টিকিট পাওয়ার পরেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার প্রতি আস্থা রাখার জন্য, নমিনেশন দেওয়ার জন্য এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেহেতু সময় খুব কম, আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু ইস্যু নিয়ে কথা বলবো, কারণ দীর্ঘ সময় ধরে শুনছিলাম জুলাই সনদ নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি 90 সরকার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। 10ই অক্টোবর যেদিন জিহাদ শহীদ হয়, সেদিন বাংলা মোটর থেকে তার লাশ আমরা মুজিব হলে নিয়ে আসি এবং সেখানে তার লাশকে শুয়ে আমরা শপথ গ্রহণ করি। সেখানে স্বৈরাচার চেয়েছিল এই লাশটাকে ছিনিয়ে নিতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন মুজিব হল থেকে আমরা কিন্তু সবাই ডাকসুর নেতৃত্বে আমরা শপথ নিয়েছিলাম এবং একজন কর্মী হিসেবে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিলাম। এখন আমাদের যে বিগত 17 বছরের আন্দোলন, এগুলো নিয়ে আসলে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। আমি আমার দেশ পত্রিকা 26 এপ্রিল 2025 যে তথ্যপত্র তুলে ধরা হয়েছে বিএনপির এই যে আন্দোলন সংগ্রামের ত্যাগ নিয়ে, তার একটি পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই, কারণ আজকে পর্যন্ত সংসদে এই পরিসংখ্যানটা কিন্তু কেউ তুলে ধরেনি। নেতাকর্মীদের বিরুদ্ধে 1,43,000 মামলা, 60 লক্ষ আসামি, ক্রসফায়ার বা পিটিয়ে হত্যা করা হয়েছে 4,771 জনকে। জুলাই আন্দোলন শহীদ হয়েছে 422 জন। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী টোটাল শহীদের সংখ্যা 844 জন, কিন্তু সেখানে বিএনপির 50% মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে, শুধুমাত্র জুলাই আন্দোলনে। তারপরেও কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু কোনো ক্রেডিট নেননি। উনি বলেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল সাধারণ জনগণ। আমি গর্ববোধ করি আমাদের নেতা তারেক রহমান সাহেব কখনো নির্বাচন উপলক্ষে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি। উনি বলেননি যে আমরা ফ্যাসিস্টদের ক্ষমা করে দিয়েছি বা আমরা ফ্যাসিজম বলতে পছন্দ করি না, এই কথা উনি বলেননি। বরং উনি বলেছেন যারা অন্যায় করেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এবং আমরা বলেছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব, এবং উনি রেইনবো ন্যাশনের কথা বলেছেন। আমরা বলেছি যে আমরা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। আর ওনার নির্বাচনী ঘোষণা অনুযায়ী উনি নির্বাচনের পর থেকে প্রতিটি ঘোষণা অনুযায়ী সেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সবগুলো পদক্ষেপ উনি ধারাবাহিকভাবে নিচ্ছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান। বিগত জোট সরকারের সময় দেখা গেছে যে এই আন্দোলনে আমাদের দেখতে পেয়েছে যে এখানে একটা প্রজেক্ট ছিল পাওয়ার টু এনার্জি, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে, যেটা 6 বছর বিগত সরকার করতে পারেনি। আমরা 2 দিনে আমাদের মন্ত্রণালয় থেকে সেই ডকুমেন্ট আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাইছি। আশা করছি ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে যে
শক্তি বা বাই প্রোডাক্ট, সেগুলো আমরা খুব দ্রুতই শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের মন্ত্রণালয় কিন্তু 50 কোটি, আমাদের যে 25 কোটি গাছ লাগানো প্রত্যেক বছর 5 কোটি করে, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, যেহেতু প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়েছি, আপনাকে অনুরোধ করবো আমার সময়টা একটু বাড়াই দেওয়ার জন্য, কারণ আমার জনপদের মানুষ আমার কথা এখনো সংসদ থেকে শুনতে পায়নি, এবং বাগেরহাটের 4টি আসনের ভিতর বিএনপি থেকে একমাত্র আমি প্রতিনিধিত্ব করছি। সুতরাং আপনাকে অনুরোধ করবো আমার সময়টা একটু বিবেচনা করার জন্য। মাননীয় সদস্য, আজকে লাস্ট ওয়ার্কিং ডে আমাদের, প্লিজ আপনি 2 মিনিটের মধ্যে শেষ করুন দয়া করে। 2 আমি মিনিট। চেষ্টা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের জনপদটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে মোংলা বন্দর, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, আছে বঙ্গোপসাগরের নীল অর্থনীতির অপুরন্ত সম্ভাবনা। আমি মনে করি সেটাকে মাথায় রেখে আমাদের কিছু মৌলিক কাজ করতে হবে এখানে। আমাদের মোংলা মানুষের প্রথম দাবি মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতু, যার মধ্য দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে ওই এলাকার মানুষ সংযুক্ত হতে চায়। মোংলার পাশেই আছে একটা সাইলো গুদাম জয়মনিতে, 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা। সেটা কিন্তু নির্ভর করা হচ্ছে জোয়ার ভাটার উপর। সুতরাং একটা জনপদ জোয়ার ভাটার উপর নির্ভর করতে পারে না। সুতরাং আমি অনুরোধ করব আমাদের ইপিজেড মোংলা বন্দর শ্রমিকদের স্বার্থে এবং এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে এই বৃষ্টি খুব দ্রুত দরকার। বিশেষ করে বর্ষাকালে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়, এবং আমাদের ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এটাকে কেন্দ্র করে। দ্বিতীয়ত, 1996 সালে 103 একর জমির উপর আমাদের রামপালের ফয়লাহাটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আন্তর্জাতিক একটি ডোমেস্টিক এয়ারপোর্ট উনি ঘোষণা করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন, ভিত্তিপত্র স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটাকে 530 একর জায়গা নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা ছিল, এবং 2018 সালে সিভিল এভিয়েশনের কাছে এটাকে হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু এটা নিয়ে মাটি ভরাট এবং আপনার ব্লক করা ছাড়া আর কোনো কাজ হয়নি। তো শুধু আমি অনুরোধ করব দ্রুত এটা নিয়ে ভাবার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের গেটওয়ে। বিশেষ করে মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, বঙ্গোপসাগরের নীল অর্থনীতিতে কাজ করতে হলে এখানকার যে মানে আপনার যে কানেক্টিভিটিটা খুবই জরুরি, এবং আমি মনে করি বিদেশিরাও কিন্তু উৎসাহিত হবে যদি আমরা এটাকে করতে পারি, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ দ্বার হিসেবে এটাকে কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার এখানে যেহেতু সময় খুবই স্বল্প, আমি আরেকটা জিনিস বলবো। এখানে আমাদের এই খুলনা